হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরো একটা লাইভ ক্লাসে। তো আজকে হচ্ছে গিয়ে আমরা যারা 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 জয়েন করছো তারা একটু আমাকে জানাও, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে নাকি, ঠিকমতো শোনা যাচ্ছে নাকি, আমার পেছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ নাকি। আরে আজকে ক্লাসে একটা কি যে ইস্যু হয়েছে, আমি জানি আমার ব্যাগে টি শার্ট থাকে, আমাদের তো টি শার্ট পরে ক্লাস নিতে হয়। হ্যাঁ, আমি ব্যাগে নিয়ে ঘুরি টি শার্ট। সো ফর সাম রিজন, কোনো কারণে আমি হয়তো ব্যাগ থেকে কেন যে টি শার্টটা কোথায় বাইর করছি এটাও আমি মনে করতে পারতেছি না। সো আমি ক্লাস নিব, মাত্র রেডি হবো, তখন দেখি টি শার্ট নাই ব্যাগে। আয় হায়, এখন তারপর হচ্ছে টি শার্ট খুঁজে মুইজে পরে হচ্ছে গিয়ে তাওহিদ ভাইয়ের কাছ থেকে টি শার্ট, এটা তাওহিদ ইমাম ভাইয়ের টি শার্ট, তাওহিদ ইমাম ভাইয়ের কাছ থেকে টি শার্ট নিয়ে হচ্ছে ক্লাস নিলাম। ভাগ্যে ভাই আসছিল, ভাইয়ের ক্লাস 8:30টায়। তাওহিদ ভাই কেন আগে আসছে আমি জানি না, আসছে, বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো যারা যারা জয়েন করছো তারা একটু আমাকে জানাও, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে নাকি, শোনা যাচ্ছে নাকি, আর স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছ নাকি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে এক্ষুনি ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? ওকে। আসি ভাই, আলহামদুলিল্লাহ ভালোই আছি। ওকে ওকে ওকে, সো আসো শুরু করি। তো দেখো কি বলা হয়েছে, আমরা হচ্ছে এখন পর্যন্ত কি কি শিখছি। আমরা এখন পর্যন্ত শিখছি হচ্ছে বয়েলের সূত্র শিখছি, আমরা এখন পর্যন্ত চার্লসের সূত্র শিখছি, আমরা এখন পর্যন্ত অ্যাভোগাড্রোর সূত্র শিখছি। এখানে একটু দেখি আমরা এখান থেকে কোন কোন সূত্র শিখছি। আমরা এখান থেকে বয়েলের সূত্র শিখছি, আমরা হচ্ছে চার্লসের সূত্র শিখছি, আমরা হচ্ছে গিয়ে অ্যাভোগাড্রোর সূত্র শিখছি, আমরা গে লুসাকের চাপীয় সূত্রও শিখছি। এই চারটা সূত্র হচ্ছে আমরা শিখে ফেলছি, রাইট? এখন হচ্ছে আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র আর ডাল্টনের আংশিক চাপ সূত্র, এই দুইটা সূত্র আমরা এখনো শিখি না, এই দুইটা নিয়ে আমাদের এখন কাজও না। তো আমরা এই যে যে কয়টা সূত্রই শিখছি, সেই কয়টা সূত্রের মধ্যে ঘটনাপাতি কেমনে ঘটছে, কি ঘটছে না ঘটছে, সেগুলো আমরা একটু দেখি আসো। তো আমরা জানি যে বয়েলের সূত্রে কি বলা হয়েছে ভাইয়া। বয়েলের সূত্রে তোমাদেরকে বলা হয়েছে যে ভি সমানুপাতিক 1/p, রাইট? বয়েলের সূত্রে এটা বলা হয়েছে, বি আর হচ্ছে পি একটা আরেকটার ব্যস্তানুপাতিক। আমি অনেকে জোরে কথা বলতেছি। ভি আর পি মানে হচ্ছে আয়তন আর চাপ একটা আরেকটার কি পাতিক, ব্যস্তানুপাতিক, ঠিক আছে? আর এইদিকে আছে হচ্ছে কি ভি আর টি, ভি আর টি আয়তন আর তাপমাত্রা একটা আরেকটা সমানুপাতিক। ওকে, এখানে আবার আছে ভি আর এন, আয়তন আর হচ্ছে গিয়ে তোমার মোল সংখ্যা একটা আরেকটা সমানুপাতিক। এগুলো একটা আমরা শিখছি, চার্লসের সূত্রে শিখছি ভি এর সাথে টি এর রিলেশন, অ্যাভোগাড্রোর সূত্রতে শিখছি আমরা ভি এর সাথে এন এর রিলেশন। গে লুসাকেরটা আপাতত লাগতেছে না এখানে, কারণ ওইটা এমনি চলে আসতেছে। বুঝতে পারছো? মাথায় ঢুকছে ভাই? আমি এতবার সালাম দিচ্ছি তাই আমাকে অটোমেটিক 2 মিনিটের জন্য ব্যান করা হয়েছে। এটাও হয়? এটা এখন কি নতুন হয়েছে যে বেশি কথা বললে অটোমেটিক 2 মিনিটের জন্য ব্যান হয়ে যায়, তাই নাকি? ঠিক আছে, ওকে। তাইলে আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত জানি, তাই না, যে বয়েলের সূত্রে কি বলা হয়েছে, যে ভি এটা কি হচ্ছে। বয়েলের সূত্রে বলা হয়েছে ভি আর চাপ, ভি সমানুপাতিক 1/p। ভি হচ্ছে পি এর ব্যস্তানুপাতিক। তাসনিয়া আলী ভাই, আমার আম্মু বলে আপনি গত ক্লাসে অনেক কথা বলছেন, তো কি হয়েছে? তো কি করবো আমি এখন? কথা বলা বন্ধ করে দিই, চুপ করে বলে দাঁড়ায় থাকি? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে গিয়ে ভি সমানুপাতিক হচ্ছে 1/p। ওকে, এরপর হচ্ছে ভি আর টি এর যে সম্পর্ক, ভি হচ্ছে গিয়ে সমানুপাতিক টি। আন্টি বলছে বলছে এটা এখানে বলার কি আছে? এখন কি করবো আমি এই বিষয়টা জেনে? আন্টির মনে হয়েছে বেশি কথা বলি, ওকে। এখন মানে এটা জেনে আমার কি লাভ হচ্ছে? আচ্ছা যাই হোক, আচ্ছা বি হচ্ছে পি এর সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, রাইট? আচ্ছা, চার্লসের সূত্রে আমরা শিখছি ভি হচ্ছে টি এর সমানুপাতিক, আর অ্যাভোগাড্রো সূত্রতে শিখছি ভি হচ্ছে এন এর সমানুপাতিক। এখন এই তিনটা সূত্রকে আমরা যদি এখন হচ্ছে কি সমন্বিত করে ফেলি, তিনটা সূত্রকে যদি একসাথে মিলায় ফেলি, তাহলে কি লেখা যায় ভাই বলো তো? তাহলে লেখা যায় হচ্ছে ভি সমানুপাতিক, এই যে এটা লেখা যায় ভি সমানুপাতিক, উপরে থাকবে টি, উপরে থাকবে এন, নিচে থাকবে পি। এই তিনটাকে একসাথে মিলায় ফেলছি। বুঝতে পারছো? তাহলে কি হয়েছে, ভি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক, সেটাই আছে। ভি এর সাথে এন এর সম্পর্ক সমানুপাতিক, সেটাই আছে। ভি এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, সেটাও আছে। তাহলে সবগুলা হচ্ছে গিয়ে আমাদের কি হয়েছে, একসাথে আমরা মিলায় ফেলছি। ওকে, নতুন কিছু এখনো পড়ায় না, এটাই শুরু হয়েছে। গট ইট? ক্লিয়ার? আচ্ছা, তাইলে এখন ভাইয়া দেখো, এইটা যে পাইছি, এখান থেকে কি লেখা যায় বলতো? এখান থেকে লেখা যায় যে ভি সমান সমান, আমি যদি এখন সমানুপাতিক চিহ্ন তুলে দিই, একটা সমান নিয়ে আসি, তাহলে এখানে কে থাকবে? এখানে থাকবে হচ্ছে কে। ওকে, এখানে থাকবে কি কে, আর উপরে কি থাকবে? উপরে থাকবে টি আর সাথে এন, নিচে থাকবে হচ্ছে পি।
এই হচ্ছে গিয়ে আমরা একটা সমীকরণ পাইছি, একটা সূত্রই পাইছি বলা যায়। ঠিক আছে, যে আমরা জানি যে আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলে একটা সমান চিহ্ন আনতে চাই তাইলে হচ্ছে আমার সেখানে একটা ধ্রুবক দিতে হয়, সেখানে আমার একটা কি দিতে হয়, কনস্ট্যান্ট দিতে হয়। এটা তো আমরা সবাই জানি, এটা তো আমরা জানি, রাইট? সো এই যে এখান থেকে আমরা লিখতে পারি ভি ভি সমান সমান কে ইনটু এন টি বাই পি। এই টি এন না লিখে এখানে এন টি লিখি। হ্যাঁ, এতটুকু মাথায় ঢুকছে? সবাই বুঝছি? ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন না থাকলে আলহামদুলিল্লাহ। এখন আসো আমরা একটু দেখি এই যে কে যেটা আছে একে আলাদা করে ফেলি, কে যেটা আছে ওইটাকে আলাদা করে ফেলি, তাইলে কি থাকে দেখো তো। এই পি কে ওই পাশে নিয়ে যাব, পি এর সাথে থাকবে হচ্ছে ভি আর নিচে থাকবে হচ্ছে এন টি। এটা লেখা যায় পি ভি বাই এন টি, এটা কি লেখা যায়? যায়? এটা কি লেখা যায়? এটা কি লেখা যায়? সবাই কি বুঝছো? তিনটা সমীকরণ ছিল আমার, হচ্ছে একটা ছিল ভি সমানুপাতিক 1/p, ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক এন। এই তিনটারে মিলে আমি হচ্ছে ফার্স্টে এইটা পাইছি। বুঝছি? আমি ফার্স্টে কি পাইছি? এইটা পাইছি। এইটা থেকে এখন হচ্ছে আমি কি করছি, এই যে সমানুপাতিক চিহ্ন ছিল, সমানুপাতিক চিহ্ন উঠায়া দিছি, সমানুপাতিক চিহ্ন উঠায় দিয়ে আমি হচ্ছে একটা ধ্রুবক নিয়ে আসছি। ধ্রুবক নিয়ে আসার পর আমি হচ্ছে সেই ধ্রুবকটাকে আমি আলাদা রেখে বাকি সবগুলাকে এক জায়গায় নিয়ে গেছি। না না রে ভাই, এটাই ফার্স্ট স্লাইড, এটাই ফার্স্ট স্লাইড। আগের ক্লাসে কি জানি পড়াইছি, আগের ক্লাস না করলে এই ক্লাস বুঝবা, হয়তো বুঝবা, হ্যাঁ বুঝবা। ওকে, এখানে যে এই যে ধ্রুবকটা, এখানে যে এই যে ধ্রুবকটা যেটাকে আমি কে দিয়ে লিখছি, আমরা এখানে কে দিয়ে লিখি না, আমরা ধ্রুবক লিখি কে দিয়ে, তাই আমি এখানে কে লিখছি, বাট এখানে আমরা ধ্রুবক কে দিয়ে লিখি না। আমরা এখানে লিখবো কে এর জায়গায় আমরা ইউজ করি হচ্ছে একটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে আর। আমরা কে এর জায়গায় ধ্রুবক হিসাবে এখানে আর কে ইউজ করি। বুঝতে পারছো? আমি আবার বলতেছি, দেখো আমি তোমাদেরকে বুঝানোর জন্য ফার্স্টে বলছি যে আমরা যখন ধ্রুবক উঠায় দিই, ধ্রুবকের জায়গায় ইউজুয়ালি আমরা ধ্রুবক হিসাবে সব জায়গায় কে ইউজ করি, রাইট? সো এখানে আমি হচ্ছে কে ইউজ করছি, ঠিক আছে, কে ইউজ করছি। এখন হচ্ছে কে আমরা এখানে ইউজ করি না, আমরা যখন এই সূত্রটা করি, এই সূত্রটা অ্যাপ্লাই করি, তখন আমরা ধ্রুবক হিসাবে আর কে ইউজ করি, কে লিখি না। গট ইট? তাইলে এখন হচ্ছে কি এটা ঠিক করে নাও, কারেকশন করে নাও। এখানে এই যে কে লিখছি, কে এর জায়গায় এটা আর হবে, এইখানে যে কে আছে কে এর জায়গায় আর হবে। এই আর এর একটা সুন্দর নাম আছে, এই আর এর নাম হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আর এর নাম কি? আর এর নাম হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। সবাইকে বুঝতে পারছি? এতটুকু কি সবাই বুঝছি? সবাই বুঝছো নাকি বলো? আর এর নাম কি? আরে সুন্দর একটা নাম আছে, সেটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। ক্লিয়ার? সবাই বুঝছি? সবার মাথায় ঢুকছে? ওকে, ভেরি গুড। সেই যে দেখো এখানে স্লাইডেও আছে, এখানে স্লাইডেও আছে। সো এখন হচ্ছে গিয়ে এখান থেকে এই যে আমরা তাইলে কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে আর সমান সমান পিভি বাই এন টি। এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? আমরা লিখতে পারি পিভি সমান এন আর টি। এই যে সমীকরণটা পাইলাম, এই যে সূত্রটা পাইলাম, এইটাকেই বলা হয় হচ্ছে তোমার আদর্শ গ্যাসের সমীকরণ। এটা একটু মাথায় রেখো। এই যে সূত্রটা যেটা আমরা পাইলাম সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। খুব ভালোভাবে মাথায় ঢুকায় নাও, আদর্শ গ্যাসের সমীকরণ। তুমি যদি একটা সূত্র পারো ভাই, ট্রাস্ট মি, তুমি যদি একটা সূত্র পারো, তোমার আসলে বেসিক্যালি কোনো সূত্রই মনে রাখতে হবে না, কোনো সূত্রই মনে রাখতে হবে না। কোন সূত্রে কি বলা হয়েছে না বলা হয়েছে এত কিছু জানতেই হবে না। সব সূত্রই একটা সূত্র থেকে তুমি বের করে ফেলতে পারবা। বিশ্বাস যদি না হয় একটু পর দেখাচ্ছি। তাহলে এতটুকু হইলে আমাকে বইলো। এটা আগের স্লাইড।
আর এই যে এখান থেকে হচ্ছে কি এই যে এনটি কে ওই পাশে নিয়ে গিয়ে আমরা পাইছি হচ্ছে পিভি ইকুয়ালস টু এন আর টি, এই যে এতটুকুই। শেষ। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। বুঝছি, মাথায় ঢুকছে? তো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে একটা সত্যি কথা বলবো, সেটা হচ্ছে ফর্মুলা কিন্তু একটাই। ওই যে এত বয়েলের সূত্র হ্যান ত্যান শিখছো, এত কিছু আর মনেই রাখতে হবে না, তোমার জাস্ট মনে রাখতে হবে ফর্মুলা কিন্তু একটাই। একটা ফর্মুলা মনে রাখলেই হবে। কিভাবে ভাই এই একটা ফর্মুলা মনে রাখলে হবে? এটা হচ্ছে কি একদম শেষ মুহূর্তের প্রস্তুতি যারা নিচ্ছে, এইচএসসি 26, যাদের কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা, তাদেরকে এটা দিয়ে শেখাই। তাদেরকে আমি না বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই সূত্র ওই সূত্র এখান থেকে পড়া শুরু করাই না। আমি ওদেরকে পড়া শুরু করাই এই ফর্মুলা দিয়ে, যে বাপ তোর আগে এই ফর্মুলাটা মুখস্থ কর, পিভি ইকুয়ালস টু এনআরটি। এই ফর্মুলা যেখান থেকে আসছে ওই ফর্মুলাগুলা থেকে, অত কিছু জানা লাগবে না এখন। আপাতত এই ফর্মুলা মুখস্থ কর, এন্ড এই ফর্মুলা থেকে এই যেখান থেকে আসছে সেখানে যেতে পারবি। মানে এই ফর্মুলা থেকে তুই বয়েলের সূত্রেও যেতে পারবি, এই ফর্মুলা থেকে চার্লসেও যেতে পারবি, এই ফর্মুলা থেকে অ্যাভোগাড্রো, গেলুসাক, এই চারটা যে কোনো জায়গায় যাওয়া যাবে। বিশ্বাস যদি না হয় তাহলে আসো একটু দেখি। তাহলে আসো আমরা এক এক করে দেখবো, ঠিক আছে? তো এখন একটু দেখো, ফার্স্টে হচ্ছে কি তোমার বয়েলের সূত্র। বয়েলের সূত্র, বয়েলের সূত্রে কি বলা হয়েছে? বয়েলের সূত্রে তোমার জাস্ট জানতে হবে যে কে কে কনস্ট্যান্ট, এতটুকু মাথায় রাখতে হবে। সো বয়েলের সূত্রে তোমরা জানো যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, এই তিনটা সূত্রতে একটা জিনিস কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে গ্যাসের ভর। তাইলে কি কি কনস্ট্যান্ট? এন কনস্ট্যান্ট। আর কি কনস্ট্যান্ট থাকে বয়েলের সূত্রে বলো তো? গ্যাসের ভর, এন তো কনস্ট্যান্ট থাকবেই। আর কি কনস্ট্যান্ট থাকবে? আর থাকে হচ্ছে গিয়ে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। এন আর টি কনস্ট্যান্ট, রাইট? এন আর টি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? আচ্ছা, ফর্মুলা কিন্তু একটাই। কোনটা সেই ফর্মুলা? সেটা হচ্ছে আমাদের পিভি ইকুয়ালস টু এন আর টি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, তাহলে এখন দেখো এন আর টি হচ্ছে কনস্ট্যান্ট। বাচ্চারা মাথায় ঢুকছে? আচ্ছা, তাই এখন ভাইয়া দেখো একটা মজার জিনিস খেয়াল করো, যে এন আর টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? পিভি ইকুয়ালস টু এন আর টি। তাহলে যারা যারা কনস্ট্যান্ট আমরা তো তাদেরকে তুলে দিব, রাইট? তাহলে এখানে বুঝো, এখানে আর তো আগে থেকেই কনস্ট্যান্ট, এখানে আর আগে থেকেই কনস্ট্যান্ট, আবার বয়েলের সূত্রে এনও কনস্ট্যান্ট, টিও কনস্ট্যান্ট। বুঝছি? তাহলে এন কনস্ট্যান্ট, আর তো এমনি কনস্ট্যান্ট, টিও কনস্ট্যান্ট, তাহলে এই সবগুলা মিলেই তো আমার তিনটা কনস্ট্যান্ট যদি গুণ অবস্থায় থাকে তাহলে তো কনস্ট্যান্টই হয়, রাইট? তিনটা কনস্ট্যান্ট যদি গুণ অবস্থায় থাকে তাহলে তো সেটা কনস্ট্যান্টই হয়। লেটস সে এন এর ভ্যালু, এন হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেই ভ্যালু হচ্ছে গিয়ে 2, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেই ভ্যালু হচ্ছে 5, আর টি হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেই ভ্যালু হচ্ছে 3। তার মানে 2, 5 আর 3 এই ভ্যালুগুলো চেঞ্জ হয় না। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে ভর। এন কিভাবে মানে কি? এন মূল সংখ্যা না, মূল সংখ্যা মানেই তো ভর। সো আবার বলতেছি, আর এর মান কত এখন জানতে হবে না, আর এর মান শিখাবো তো, শিখাবো আমি, শিখাবো নাকি অন্য কেউ শিখাবে? আমি তো আসি, শেষ করি তারপর হচ্ছে জিজ্ঞেস করো। তাহলে এখানে দেখো আমার কে কে কনস্ট্যান্ট? এন কনস্ট্যান্ট, আর তো একটা কনস্ট্যান্ট শুরুতেই বলছি, টি কনস্ট্যান্ট। তিনজন যদি কনস্ট্যান্ট হয় তাহলে তিনটা কনস্ট্যান্ট গুণ অবস্থায় কি হবে? তিনটা কনস্ট্যান্ট গুণ হইলে একটা কনস্ট্যান্টই হয়। তিনটা কনস্ট্যান্ট যদি গুণ করি তাহলে একটা কনস্ট্যান্টই হয়। লেটস আমি লিখলাম সেই কনস্ট্যান্টটা হচ্ছে কে। তিনটা ধ্রুবক যদি গুণ হয় তাহলে সেটা একটা ধ্রুবকই হয়। তাহলে সেখান থেকে আমি কি পাই? পি পি ভি সমান সমান যদি কে হয় তাহলে আমি লিখতে পারি পি সমান সমান কে বাই ভি, এটাও লিখতে পারি। এখন যদি আমি এই কনস্ট্যান্ট সরায় নেই, আমি যখন সমানুপাতিক চিহ্ন থেকে সমান চিহ্নে আসছি, আমার কনস্ট্যান্ট আনতে হয়েছে। আমি যদি এই কনস্ট্যান্টকে সরায় নেই তাহলে ও আবার পিছে ব্যাক করবে, মানে আবার সমানুপাতিক চিহ্ন নিয়ে আসা যাবে, রাইট? তাইলে হচ্ছে এখান থেকে আমি এটা লিখতে পারি, আমি যদি এখন এই কে কে সরায় ফেলি তাহলে আমার এখানে আর সমান চিহ্ন থাকবে না,
আমার এখানে সমানুপাতিক চিহ্ন চলে আসবে, পি সমানুপাতিক ভি তখন হয়ে যাবে, 1/ভি হয়ে যাবে। তাহলে এখানে খেয়াল করো, বয়েলের সূত্র কি তুমি পাইছো? কোন সূত্র থেকে পাইছো? এই সূত্র থেকে পাইছো। তোমার জাস্ট মাথায় রাখতে হয়েছে কে কে কনস্ট্যান্ট। বুঝছি? মাথায় ঢুকছে? আচ্ছা, যদি মাথায় না ঢুকে থাকে এবার মাথায় ঢুকাও। এটা গেল বয়েলের সূত্র, ঠিক আছে? এবার দেখো, এবার হচ্ছে গিয়ে চার্লসের সূত্র। চার্লসের সূত্র বাচ্চারা খুব ভালোভাবে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো। সেটা হচ্ছে আমার চার্লসের সূত্রে কে কে কনস্ট্যান্ট? চার্লসের সূত্রে কনস্ট্যান্ট হচ্ছে আমাদের চাপ কনস্ট্যান্ট, এন তো কনস্ট্যান্ট থাকবেই, তার সাথে চাপ মানে পি কনস্ট্যান্ট। চাপ মানে পি কনস্ট্যান্ট, রাইট? তাইলে এখানে খেয়াল করো, তাইলে আমার কি কি পাবো? তাইলে আমি পাবো হচ্ছে আমার পিভি ইকুয়ালস টু এন আর টি। যারা যারা কনস্ট্যান্ট ওদেরকে এক জায়গায় নিয়ে যাও, যারা যারা কনস্ট্যান্ট ওদেরকে এক জায়গায় নিয়ে যাও। তাহলে কে কে কনস্ট্যান্ট? আর তো এমনিই কনস্ট্যান্ট, তার সাথে এন আর টি কনস্ট্যান্ট। ওদেরকে যদি একসাথে রাখি তাহলে আমি পাই হচ্ছে ভি বাই টি ইকুয়ালস টু এন আর বাই পি। এটা কি বুঝছো? টি কে ওই পাশে নিয়ে গেছি আর পি কে ওই পাশে নিয়ে গেছি। এই যে দেখো, এন কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট আর আর তো কনস্ট্যান্টই। বুঝছি? ক্লিয়ার? তাহলে এখন দেখো, তাইলে এখানে কি হইছে? ভি বাই টি ইকুয়ালস টু আমার হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু আমি পাই, সেটা হচ্ছে লেটস সে কে। তাহলে এখান থেকে কি লেখা যায় যে ভি সমান সমান কে ইনটু টি। আমি যদি কে সরায় ফেলি তাহলে পাই হচ্ছে ভি সমানুপাতিক টি। এটাই তো চার্লস বলছে, তাই না? এটাই তো চার্লস বলছে। সবাই কি বুঝেছো? তাসনিয়া মাপ চাচ্ছে কেন? নাকি মাপ চাচ্ছে? বলছে যে মাপ করে দিন। কি মেপে দিব তোমাকে? কিছু মেপে দিতে হবে? ভাই আমি কিছু মাপতে টাপতে পারি না, দর্জির কাছে যাও। মাথায় ঢুকছে? এবার দেখো চার্লসের সূত্র গেছে, এবার কার কোন সূত্র দেখতে চাও? এবার হচ্ছে কি, আসো গে লুসাকের সূত্র দেখি। গে লুসাকের সূত্র, গে লুসাকের সূত্রে কে কে কনস্ট্যান্ট থাকে? গে লুসাকের সূত্রে আমাদের কনস্ট্যান্ট থাকে হচ্ছে এন, না এন তো কনস্ট্যান্ট থাকবেই, তার সাথে কনস্ট্যান্ট থাকে হচ্ছে ভি। এন আর ভি হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তাইলে এগেইন আসো, পিভি ইকুয়ালস টু এন আর টি। এখানে আমার এন আর ভি কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে আমি সবগুলাকে একসাথে নিয়ে যদি আসতে চাই তাহলে আমার কি হবে? আমার পি বাই টি, আর ওখানে থাকবে এন আর আর ভি। তিনটা কনস্ট্যান্ট একসাথে আছে, তিনটা কনস্ট্যান্ট একসাথে গুণ ভাগ অবস্থায় থাকলে ওইটাও একটা কনস্ট্যান্টই হবে। তাহলে আলটিমেটলি আমি কি পাবো? আলটিমেটলি আমি পাবো হচ্ছে পি বাই টি ইকুয়ালস টু কে। তার মানে হচ্ছে পি ইকুয়ালস টু কে টি। তার মানে হচ্ছে পি সমানুপাতিক টি। মিলছে? ক্লিয়ার? সবাই বুঝছি? এই তো, এই তো তোমার জাস্ট মাথায় রাখতে হবে কনস্ট্যান্ট কার সূত্রে কে কনস্ট্যান্ট। এতটুকু যদি মাথায় রাখতে পারো তাইলে হচ্ছে কি সবগুলা সূত্র তুমি এখান থেকে পেয়ে গেছো, একটা সূত্র থেকে। এবার আসো দেখো, এবার হচ্ছে কি তুমি যদি অ্যাভোগাড্রো সূত্র পাইতে চাও, অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্র যদি তুমি পাইতে চাও তাহলে কি হবে? তাইলে হচ্ছে কি সেখানে তোমার কে কে কনস্ট্যান্ট। অ্যাভোগাড্রো সূত্রতে হচ্ছে কি তোমার পি কনস্ট্যান্ট হয় আর হচ্ছে টি কনস্ট্যান্ট হয়, পি আর টি কনস্ট্যান্ট থাকে। তাহলে আসো, পি আর টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আসো ফর্মুলা কেমন হয়? পি ভি ইকুয়ালস টু এন আর টি, রাইট? তাহলে এখান থেকে হচ্ছে আমি কি পাই? পি 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 না, পি আর টি তো কনস্ট্যান্ট, তাহলে আমি কনস্ট্যান্ট গুলাকে একসাথে রাখবো। তাহলে আমি পাবো হচ্ছে ভি বাই এন ইকুয়ালস টু আর টি বাই পি। তাইলে হচ্ছে দেখো, তাইলে হচ্ছে এখানে হচ্ছে ভি বাই এন ইকুয়ালস টু কে পেয়ে গেছো।
এখন এখান থেকে তুমি কি লিখতে পারো, এখান থেকে লিখতে পারো v বাই n v ইকুয়ালস টু n k k n। এখন কে যদি সরায় দাও তাহলে তুমি পেয়ে যাবে v সমানুপাতিক n। শেষ, অ্যাভোগাড্রো সূত্রও শেষ। চারটা সূত্রই আমি পাইছি আমার এই একটা মাত্র সূত্র থেকে। সে একটা সূত্র কি? সে একটা সূত্র হচ্ছে PV ইকুয়ালস টু nRT এখান থেকে। হ্যাঁ ঠিক আছে। একজন বলতেছে ভাই প্রথম দুইটায় ভি কনস্ট্যান্ট হয় নাই কেন? আজব কথা, এই ধরনের ফালতু প্রশ্ন করার কোনো কারণই দেখতেছি না। তোমার প্রশ্ন দেখে যেটা মনে হচ্ছে তুমি আজকে প্রথমবার আকাশ থেকে নাজিল হইছো। তুমি হচ্ছে ফেরেশতা, তুমি এগুলা নিয়ে তুমি হচ্ছে গিয়ে এতদিন এগুলা নিয়ে কিছুই জানতা না, তুমি হচ্ছে নিষ্পাপ, তোমার দুনিয়া নিয়ে কোনো আইডিয়া নাই, তুমি আসমান থেকে মাত্র নাজিল হইলা। কোনটায় কে কনস্ট্যান্ট সেটা তো ওদের সূত্রেই বলে দেয়া আছে। ওরা যখন সূত্র বলছে তখনই তো বলে দিছে কার সূত্রে কে কে কনস্ট্যান্ট। বয়েলের সূত্রের এই নিয়ে না আমি অনেকবার ক্যাচাইছি না কার সূত্রে কে কনস্ট্যান্ট। তাহলে এখন ডিম করে একজন বলে দিলা ভাই প্রথম দুইটা ভি কনস্ট্যান্ট হইলো না কেন? এটা কি ধরনের কথা? প্রথম তিনটাতে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গে-লুসাকের সূত্র, এই তিনটাতেই হচ্ছে গিয়ে আমার এন কনস্ট্যান্ট। এই তিনটা সূত্রতেই হচ্ছে গিয়ে আমার এন কনস্ট্যান্ট। ভর সমান কনস্ট্যান্ট থাকে, নির্দিষ্ট ভর। আর বয়েলের সূত্রে কনস্ট্যান্ট থাকে তাপমাত্রা। বয়েলের সূত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, কারণ মনে রাখতে আমি বলছি যে বয়েল মানে মনে রাখবা যে পানি বয়েল করা, ফুটানো, হ্যান ত্যান, এটার সাথে তাপমাত্রা রিলেশন, সো বয়েলে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। চার্লস আর চাপও চা দিয়ে, চার্লসও চা দিয়ে, সো চার্লসের সূত্রে চাপ কনস্ট্যান্ট থাকে, তাহলে এখানে পি কনস্ট্যান্ট। আর গে-লুসাকের সূত্রে বাকি আরেকটা যেটা আছে ভি, ও হচ্ছে কনস্ট্যান্ট থাকে। দ্যাটস ইট, শেষ। বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? এই তো। সো এখন হচ্ছে গিয়ে মানে তোমার হচ্ছে ওই সূত্র, এর সূত্র, হ্যান সূত্র, ত্যান সূত্র, এত কিছুই আর জানা লাগতেছে না। তোমার জাস্ট একটা সূত্র জানতে হবে। একটা সূত্র থেকেই তুমি এই পিভি ইকুয়ালস টু এনআরটি, এই হচ্ছে গিয়ে তোমার একটাই সূত্র। ওই যে বললাম ফর্মুলা কিন্তু একটাই। বুঝছি? শেষ। নাও, কার কার স্ক্রিনশট নেওয়া লাগবে নিয়ে নাও। ওকে ঠিক আছে, আসি আগাই তাইলে। ওকে ডান, শেষ। ওকে শেষ। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি এই ফর্মুলাটা শিখছি। এখন হচ্ছে কি যে এখানে হ্যান ত্যান এত কিছু না, আমার যেটা জানা লাগবে এই যে মোলার গ্যাস ধ্রুবক আর এর যে মান, একজন জানতে চাইছিল যে ভাই আর এর যে মান সেটা কত হবে। এখন হচ্ছে এটা নিয়ে আমি একটু কথা বলবো। আর এর মান বিভিন্ন এককে বিভিন্ন রকম হবে। আবার বলতেছি আর এর যে মান সেটা বিভিন্ন এককে বিভিন্ন রকম হবে। হ্যাঁ, এক মিনিট। একজন বলতেছে ভাই স্লাইডটা এত সুন্দর। এটা কি জানো, এখানে আসলে শুরুতে কিছুই ছিল না, এটা একটা ফাঁকা স্লাইড ছিল, জাস্ট এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ ছিল, ওটা চেহারা হয়ে গেছে এরকম। আচ্ছা আগে, আচ্ছা তো আমরা এখন শিখবো হচ্ছে আর এর মান। দেখো আর এর মান বিভিন্ন রকম হইতে পারে, বিভিন্ন এককের জন্য তুমি বিভিন্ন রকম হইতে পারে। আমরা জাস্ট দুইটা জিনিস শিখবো, আমাদের এত কিছু আর এর মান জানা লাগবে না, আমাদের জাস্ট দুইটা আর নিয়ে কাজ করতে পারলেই হয়েছে। আর হচ্ছে আর সেটার জন্য যেটা তোমাদেরকে বলতে চাই, এই যে আর এর যে ফর্মুলা, দেখো আর আমরা আচ্ছা এখানে যে আর এর মান, এখন আমরা শিখবো হচ্ছে আর এর মান কিভাবে বের করতে হয়। ঠিক আছে? আর এর মান বিভিন্ন এককে বিভিন্ন জিনিস হতে পারে। তো আর এর মান বের করার জন্য তোমার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমরা জানি যে ফর্মুলাটা কি ছিল, যে পিভি ইকুয়ালস টু
এন আর টি, তাই না? এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি আর সমান সমান পিভি বাই এন টি, পিভি বাই এন টি। ঠিক আছে? এখন ভাই আরটা কি জিনিস তাহলে? আর হচ্ছে গিয়ে তোমার আর যখন মানে এই যে আর মোলার গ্যাস রুল যখন হিসাব করতেছো, সেটার জন্য তোমার গ্যাসের যে মোল সংখ্যা সেটা 1 মোল গ্যাসের জন্য হয়, এটা একটু মাথায় রেখো। আর এর ভ্যালু যখন বের করতেছো সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে যে এন এর যে ভ্যালু, এন কি গ্যাসের মোল সংখ্যা, এন এর এই ভ্যালুটা সবসময় 1 হবে। ঠিক আছে? গট ইট? আচ্ছা, সো এন এর ভ্যালু কত হবে? 1 হবে, এটা তোমার মাথায় রাখতে হবে। এইখান থেকে তুমি আসো এখন আর এর ভ্যালু বের করো। আর এর ভ্যালু লেটস সে আমি প্রথমবার যখন আমি প্রথম যে আর এর যে ভ্যালুটা বের করতেছি, সেখানে আমার পি এর ভ্যালু হচ্ছে, এটা এমন হচ্ছে কেন? এক মিনিট দাঁড়াও তো। কি ব্যাপার? এক মিনিট, সরি। আচ্ছা, তো আসো আমরা আর এর ভ্যালু বের করি। এসটিপি তে লেখো, উপরে হেডিং দাও, এসটিপি তে এসটিপি তে 1 মোল গ্যাসের জন্য, ঠিক আছে? এসটিপি তে 1 মোল গ্যাসের জন্য তোমার প্রথমে পি কত? প্রথমে পি, এসটিপি তে পি কত নিবা? পি হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার। আমি তোমাদেরকে বলছিলাম এসটিপি তে, এসটিপি বলে দেয়া আছে মানে তোমার প্রেসার বলে দেয়া আছে। এসটিপি বলে দেয়া আছে মানে কি কি বলে দেয়া আছে? প্রেসার বলে দেয়া আছে যেটা হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার। আর কি বলে দেয়া আছে? আর বলে দেয়া আছে হচ্ছে তোমার কি জানি, টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। গট ইট? এতটুকু মাথায় ঢুকছে? আচ্ছা, এতটুকু ক্লিয়ার? কে কে বুঝো নাই বলো? সবাই বুঝছে? আচ্ছা, আর ভলিউম কি হবে বলো তো? ভলিউম হবে 1 মোল গ্যাসের, 1 মোল গ্যাসের ভলিউম কত হয়? 1 মোল গ্যাসের ভলিউম হয় হচ্ছে 22.4 লিটার। এখন একজন জিজ্ঞেস করছিল যে ভাইয়া 1 মোল কেন? এন এর ভ্যালু 1 মোল কেন? কারণ হচ্ছে দেখো, এসটিপি তে আমাদের কি কি জিনিস জানা আছে? এসটিপি তে আমাদের জানা আছে হচ্ছে প্রেসার কত? 1 অ্যাটমোস্ফিয়ার। আমরা জানি হচ্ছে টেম্পারেচার 273 কেলভিন। আর সেই এসটিপি তে আমরা 1 মোল গ্যাসের মোল সংখ্যা যদি 1 মোল হয়, গ্যাসের মোল সংখ্যা যদি 1 মোল হয়, তাহলে সেই গ্যাসের আয়তনও আমরা জানি, সেটা কত? 22.4 লিটার। বুঝতে পারছি, তুমি 1 মোল না নিয়ে 2 মোলও নিতে পারতা, 5 মোলও নিতে পারতা। ইন দ্যাট কেস ভলিউম কত হয় সেটা তোমার হিসাব করে বের করতে হইতো। 1 মোলের জন্য যদি 22.4 লিটার হয়, তাহলে 2 মোলের জন্য 44.8 লিটার হবে। সো তোমার সেভাবে হিসাব করে নিতে হইতো। তো আমি 1 মোল নিছি, কারণ আমি 1 মোলেরটা জানি, সবকিছুই জানি। সো এসটিপি তে তুমি এগুলা জানো, রাইট? এসটিপি তে প্রেসার তুমি জানো, এসটিপি তে টেম্পারেচার তুমি জানো, এন্ড সেই সময় গ্যাসের মোল সংখ্যা যদি 1 মোল হয়, সেই গ্যাসের আয়তন কত হয় সেটাও তুমি জানো। এই সবকিছু তুমি জানো না? এন্ড এই সবকিছু যদি তোমার জানা থাকে, তাহলে তুমি আসো এখান থেকে আর এর ভ্যালু বের করো। তুমি যদি এই সব কিছু জেনে থাকো বাচ্চারা, তাহলে আর এর ভ্যালু বের করা তো তোমার জন্য কোনো ইস্যুই না। তুমি এখন আর এর ভ্যালু বের করবা চালায়। আর কি হবে? আর হচ্ছে কি তোমার পি কত? পি হচ্ছে 1, বি কত? 22.4, আর হচ্ছে টি কত? 273, আর হচ্ছে ভি কত? না না, টি 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 এন কত? এন হচ্ছে 1। তাহলে কত আসে দেখো, এটা আসবে হচ্ছে 0.0821, এরকম কিছু একটা আসবে। 0.0821। এখানে তোমার একক কি একটু দেখো। এখানে তোমার এই যে পি, প্রেসারের একক কি ছিল? উপরে কে কে আছে? প্রেসার আর ভলিউম। প্রেসারের একক কি ছিল?
প্রেসারের একক ছিল অ্যাটমসফিয়ার, ভলিউমের একক কি ছিল লিটার, লিটার অ্যাটমসফিয়ার আর কি, তারপর কি নিচে কি ছিল এই যে মোল মানে পার মোল পার কেলভিন, মানে নিচের দুইটা একক কি কি, একটা হচ্ছে তাপমাত্রা একটা হচ্ছে মোল সংখ্যা, তাহলে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এটা হচ্ছে ওর একক। বুঝছিস, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, মানে এসটিপি যখন তোমাকে বলে দিছে তোমাকে একটা স্পেসিফিক টেম্পারেচার এন্ড প্রেসারের কথা বলছে, সেটা তোমার মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে হচ্ছে এইটাই হচ্ছে এটা, এটা একটু ঠিকভাবে লিখি, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এতটুকু মাথায় ঢুকছে, সবাই বুঝছি। তাইলে এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যখন তুমি এই ম্যাথ করতে যাবা, আর এর ভ্যালু এখানে কিসের কিসের উপর ডিপেন্ড করতেছে, এটা এটা গেল, এটা গেল, এখন কথা বলবো না, একটু পর বলতেছি বাকি কথা। এটা বেশি দূরে চলে গেছে, নিচে লিখি। ওকে, এতটুকু গেল, ঠিক আছে। আচ্ছা, এটা একটা, এটা হচ্ছে আমার একটা। এখন হচ্ছে আমি আরেকটা ইউনিটে করবো, এই দুইটা ইউনিট পারলেই হয়েছে তোমাদের, বাকিগুলো আর দরকার নাই, কারণ এতগুলো আর এর ভ্যালু জানার দরকার নাই, আর এর দুইটা ভ্যালু জানলেই হয়েছে। আরেকটা আমরা দেখবো, সেম জিনিস, একই জিনিস, একই টাইটেল, একই হেডিং, জাস্ট আমরা প্রেসার আর ভলিউম অন্য এককে নিব। আসলে লিখে দেখি, সেটা হচ্ছে এসটিপিতে এক মোল গ্যাসের জন্য এসটিপিতে এক মোল গ্যাসের জন্য, আসো হিসাব করি কি কি আছে, কি কি আছে। আমার আছে হচ্ছে পি, পি এবার হচ্ছে আমরা অন্য এককে নিব, এবার আমরা এসআই এককে নিব, ঠিক আছে, এসআই এককে নিব। তাহলে দেখো এবার আমরা প্রেসার আর অ্যাটমসফিয়ারে নিব না, প্রেসারটা নিব হচ্ছে প্যাসকেলে, প্রেসারটা কিসে নিব, প্রেসারটা নিব হচ্ছে প্যাসকেলে। তাহলে আসে হচ্ছে এক অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 101325 প্যাসকেল। এটা তো তোমরা জানো, রাইট? এটা তোমরা জানো যে এসটিপি তে প্রেসার কিন্তু চেঞ্জ হয় না, প্রেসার সেমই থাকে। প্রেসার কি থাকে, প্রেসার সেমই থাকে, জাস্ট একটা জিনিস চেঞ্জ হয়, সেটা কি, সেটা হচ্ছে কি আমাদের একক যখন চেঞ্জ হয়েছে, এখানে অ্যাটমসফিয়ার ছিল, আমরা এখন প্যাসকেলে লিখছি, সেটা কত 101325 প্যাসকেল। ওকে, আচ্ছা টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে আমাদের কেলভিনেই থাকবে 273 কেলভিন। আর নিচে কি হচ্ছে, নিচে এরপর হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা কত, মোল সংখ্যা হচ্ছে 1। এন্ড সেটার জন্য আমার আয়তন কি হবে, এসটিপি তে এক মোল গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। এখন আমরা যেহেতু এসআই এককে নিচ্ছি, 22.4 লিটার তো আমরা লিখতে পারবো না, আমরা লিখবো হচ্ছে মিটার কিউবে। তাহলে 22.4 লিটারকে আমরা যদি মিটার কিউবে নিতে চাই, সেটা হবে হচ্ছে 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। এটা কি তোমরা জানো, এটা কি তোমরা জানো যে 1 মিটার কিউব সমান 1000 লিটার? এটা এই ইনফরমেশনটা জেনে রাখো। তাহলে 1 লিটার সমান 1 ইন্টু 10⁻³ মিটার কিউব। এই ইনফরমেশনটা জানলে তুমি হচ্ছে যে লিটার থেকে মিটার কিউবে আসতে পারবা। সো এখান থেকে এই যে এটাই লেখা যায় যে 1 লিটার সমান 1 ইন্টু 10⁻³ মিটার কিউব। বুঝছি, ক্লিয়ার? সেই 22.4 লিটারকে আমরা এইভাবে মিটার কিউবে লিখতে পারি। ওকে, আসো এই শেষ। এখন কিভাবে ম্যাথ করতে পারবা, চেয়াল চালায় আসো, দেখো কেমন। সেটা হচ্ছে আর ইকুয়ালস টু কি হবে 1 ইন্টু 22.4, সরি হ্যাঁ না না এখানে 1 হবে না, উপরে হচ্ছে পি, উপরে হচ্ছে আর ইকুয়ালস টু কি পিভি বাই এনটি। তাহলে পি কত, পি হচ্ছে 101, হ্যাঁ লিখতে পারতেছি না কেন, 101325 ইন্টু ভি কত 22.4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই এন কত, এন তো 1 আর টি কত 273। তাহলে কত আসে দেখো, তাহলে এখানে আসবে হচ্ছে 8.314।
হিসাব করে দেখো এরকমই কিছু একটা আসবে 8.314। এইবার একক নিয়ে কথা বলি, এইবার একটু কি নিয়ে কথা বলবো, একক নিয়ে কথা বলবো। উপরে একক কি কি আছে, পি আর ভি। পি কি, এখানে দেখো উপরে আছে হচ্ছে পি ভি বাই এন টি, নিচের দুইটা সমস্যা নাই, পার মোল পার কেলভিন, সেটা ঠিক আছে। উপরেরটা কি দেখো, পি মানে কি প্যাসকেল, প্যাসকেল ইনটু ভি মানে ভি কি মিটার কিউব। আচ্ছা, এই প্যাসকেল ইনটু মিটার কিউব এটা নিয়ে একটু কথা বলি, হ্যাঁ অন্য পেজে করি। দেখো পি ভি এটার যে একক সেটা কি, সেটা হচ্ছে প্যাসকেল ইনটু মিটার কিউব। তাহলে প্যাসকেল মানে কি ভাইয়া, প্যাসকেল মানে কি, প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, এটাই হচ্ছে চাপ। প্যাসকেল হচ্ছে চাপের একক, আর প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার ইনটু তার সাথে আছে হচ্ছে মিটার কিউব। তাহলে এখান থেকে আমি যদি আসি তাহলে আসে কি, মিটার স্কয়ার আর মিটার কিউব কাটা গেলে নিউটন মিটার আসে। বাচ্চারা নিউটন কিসের একক, নিউটন হচ্ছে বলের একক। আর এম কিসের একক, এম হচ্ছে মিটার, এটা কিসের একক, স্মরণের একক। তাহলে বলের একক আর স্মরণের একক, বল আর স্মরণ গুণ হইলে কি হয়, বল আর স্মরণ গুণ হইলে কাজ হয় না, বল আর স্মরণ গুণ হইলে কাজ হয় না। কাজের একক কি, কাজের একক জুল, কাজের একক কি জুল। সেই জুল আর নিউটন মিটার মানেই অ্যাকচুয়ালি জুল, এখান থেকেও বলে দেওয়া যাইতো তারপরে ভেঙে দেখায় না। নিউটন মিটার মানেই হচ্ছে জুল, বাট এখানে নিউটন, নিউটন কিসের একক, বলের একক, মিটার কিসের একক, স্মরণের একক, বল ইনটু স্মরণ কি হয় কাজ, কাজের একক কি জুল। দ্যাটস ওয়াই হচ্ছে এই যে এখানে পি ভি যখন গুণ অবস্থায় থাকে সেটার একক হয় জুল, আর নিচে হচ্ছে এন এর এই যে, তাহলে পি ভি এর জন্য উপরে আমরা পাচ্ছি হচ্ছে জুল, আর নিচে হচ্ছে মোল সংখ্যার জন্য পার মোল পার কেলভিন। হ্যাঁ শেষ, এতটুকুই বলার ছিল। বুঝছো? কার কোনো কোয়েশ্চেন আছে, কারো কোনো কোয়েশ্চেন, কারো কোনো অবজেকশন, কোনো কিছু আছে? সবাই বুঝছে, একটা ইয়েস নো পোল দিই। বাহ, সবাই তো আজকে অনেক বুঝতেছো দেখি, ক্লাস বলে শেষ আরেকজন লাফাইতেছে। বুঝলে ইয়েস দিও। এককের স্লাইডটা এই যে, পোল চলতেছে, হ্যাঁ পোলের অ্যান্সার দাও। একজন বলতেছে যে ভাইয়া এসটিপি তে যে এখন দেখো এই এসটিপির ভ্যালুগুলা নিয়ে, এসটিপির ভ্যালুগুলা নিয়ে আমি যদি হচ্ছে গিয়ে ইয়া করতে চাই, ফার্স্ট অফ অল একটু একটু ভালোভাবে বুঝো জিনিসটা হচ্ছে এসটিপির ভ্যালু কেন নিছে। এবার আসলে আমি তোমাদেরকে এক্সপ্লেনেশন দিই, দেখো একটু বুঝো। এসটিপি, এসটিপি হচ্ছে এমন একটা অবস্থা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এটা হচ্ছে এমন একটা অবস্থা যেই অবস্থায়
আমি দেখো কি কি জানি, আমি হচ্ছে যদি গ্যাসের মানে আমি হচ্ছে চাপ জানি, আমি হচ্ছে গিয়ে তাপমাত্রা জানি, আমি 1 মোল গ্যাসের আয়তনও জানি। এই যে দেখো এসটিপিতেই আমি আমার পি জানা আছে, টি জানা আছে, এন যদি 1 হয় ভিও জানা আছে। তাহলে এই অবস্থায় এই চারটার রিলেশনই আমি জানি, এই চারটার ভ্যালুই আমি জানি। সেই কারণে আমি এইখানে আমি আর বের করছি। এখন তুমি বলতে পারো ভাই অন্য অবস্থাতেও তো বের করতে পারেন। হ্যাঁ, অন্য অবস্থায় আমি যদি যাই, আমি যদি এখানে গিয়ে প্রেসার চেঞ্জ করি, ধরো আমি চাপ চেঞ্জ করে ফেলছি, তাহলে চাপ চেঞ্জ করলে তোমার কিছু একটা তো চেঞ্জ হবে, রাইট? আমি ধরো তাপমাত্রার মোল সংখ্যা সেম রাখছি, বাট আমি যদি চাপ চেঞ্জ করে ফেলি তাহলে আমার ভি চেঞ্জ হবে না? ভি চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। আমি যদি চাপ দ্বিগুণ করে ফেলি ভি অর্ধেক হয়ে যাবে, ভি অর্ধেক হয়ে যাবে, আলটিমেটলি ভ্যালু এটাই আসবে। সবাইকে বুঝতে পারছো? সবাইকে বুঝতে পারছো? তুমি এসটিপি তে না নাও কিছু আসে যায় না। তুমি যদি এসটিপি পি প্রেসার চেঞ্জ করে দাও, 1 অ্যাটমসফিয়ার নিলা না, আমার কিছু আসে যায় না। তুমি 5 অ্যাটমসফিয়ার নাও, নাও, কিন্তু সেই 5 অ্যাটমসফিয়ারে ভলিউম যে চেঞ্জ হবে সেটা হিসাব করে ভলিউম বের করো, তারপর আবার ভ্যালু গুলা বসাও, দেখবে একই ভ্যালু পাইছো, একই ভ্যালু পাইছো। একজন বলছে ভাই 2 মোলেরটা কিভাবে হবে? বুঝো, তুমি যদি 2 মোল নাও, একটু একটু দেখো মজা আছে, তুমি যদি এন এর ভ্যালু 2 নাও, 2 মোল নাও, তাহলে ভলিউমও দ্বিগুণ হয়ে যাবে। ভলিউম কত হয়ে যাবে? 44.8। তাইলে এই যে দেখো তোমার হচ্ছে এই যে ফর্মুলাটা কেমন দেখো, পিভি আর ইকুয়ালস টু পিভি বাই এনটি, তাই না? আমি যখন হচ্ছে 1 মোল নিচ্ছি তখন এন এর ভ্যালু যখন 1 হয়, ভি এর ভ্যালু হয় হচ্ছে 22.4। আচ্ছা, আমি যদি নিচে এন এর ভ্যালু 2 নেই, তাহলে উপরে ভি এর ভ্যালুও দ্বিগুণ হয়ে যাবে, 44.8। আলটিমেটলি তো কাটাকাটি করলে নিচে 1 উপরে 22.4ই আসতেছে। চেঞ্জ কোথায় হচ্ছে? চেঞ্জ কোথায় হচ্ছে? চেঞ্জ কি কোথাও হয়? চেঞ্জ আলটিমেটলি কোথাও হয় না, আলটিমেটলি ঘুরে ফিরে একই জিনিসই আসে। মানে তুমি যদি একটা চেঞ্জ করো আরেকটাও চেঞ্জ হয়ে যায়, ঘুরে ফিরে এই ভ্যালুটাই পাবা তুমি সব সময়। এটা কি বুঝতে পারছো? এসটিপি তেই তো হবে, মানে এসটিপি তে নিছি কারণ এসটিপি তে আমার সবকিছু নোন। আমি যদি অন্য অবস্থায় নিতাম, আমি যদি প্রেসার চেঞ্জ করে দিতাম, তাহলে সেই অন্য প্রেসারে আমার নতুন ভলিউম বের করতে হইতো। মাথায় ঢুকছে? না 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 না, 8.314 যেটা পাইছি সবই এসটিপি তে। আর হচ্ছে একটা কনস্ট্যান্ট ভাইয়া, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা বুঝো। আর হচ্ছে একটা ধ্রুবক। তুমি যেটা যে অবস্থাতেই নাও, এসটিপি তে নাও, এসএটিপি তে নাও, তুমি যে অবস্থায় নাও, দুনিয়াদারি যেই অবস্থায় নাও, কিছু আসে যায় না আমার। আর এর ভ্যালু ঘুরা ফিরা এটাই আসবে। তুমি যদি এসটিপির এই অবস্থা, এসটিপি তে একটা অবস্থা, বেসিক্যালি একটা টেম্পারেচার আর হচ্ছে একটা প্রেসারের একটা অবস্থা, যে এত প্রেসার এত টেম্পারেচার, তুমি চেঞ্জ করে দাও। চেঞ্জ করে দিলে প্রেসার চেঞ্জ করো, করো, টেম্পারেচার চেঞ্জ করো, করো, তুমি তাতে করে তোমার ভলিউমও চেঞ্জ হবে। এমন ভাবেই চেঞ্জ হবে যেন আর এর ভ্যালু ঘুরে ফিরে এটাই হয়। বুঝতে কি পারছো? আমি বলে ভাই এসএটিপি তে বের করে দেখে না, এটা তোদের হোমওয়ার্ক, এত কিছু করে দেখাইতে পারবো না, নিজে করে। এত যদি মনের মধ্যে কিউরিওসিটি থাকে, কিউরিওসিটি থাকা ভালো, নিজে নিজে সেটা অ্যান্সার বের করার চেষ্টা করা আরো ভালো। খেয়াল করো, এসএটিপি তে তোমার প্রেসার চেঞ্জ হবে, হবে, তুমি জানো। এসএটিপি তে টেম্পারেচার চেঞ্জ হবে, হবে, তুমি জানো। এন্ড এসএটিপি তে 1 মোল গ্যাসের ভলিউম কিভাবে বের করতে হয় সেটা আমি আগের ক্লাসে দেখাইছি। এসএটিপি তোমার যদি টেম্পারেচার আর প্রেসার চেঞ্জ হয়ে যায়, সেই সময় ভলিউমও চেঞ্জ হবে। এসএটিপি তে ভলিউমও তুমি জানো। সো সেই ভ্যালুগুলো এখানে বসাও, বসায় তুমি দেখবা আর এর ভ্যালু এটাই আসবে। সো আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেটা তুমি এসটিপি তে নাও, এসএটিপি তে নাও, এনএটিপি তে নাও, কোনো কিছুই না, আন্দাজে একটা প্রেসার একটা ভলিউমে নাও, আর এর ভ্যালু ঘুরে ফিরে একই জিনিসই আসবে। বুঝছো? নতুন ভলিউম কিভাবে বের করতে হবে, এটা কিন্তু খুবই খুবই খারাপ কোয়েশ্চেন করে ফেলছো। এই যে দেখো, আমি কিন্তু সব কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছিলাম, এক কোয়েশ্চেন করতে করতে একটা খারাপ কোয়েশ্চেন করে ফেলছো। নতুন ভলিউম কিভাবে বের করতে হবে, এটা কি এখন আমি শিখাই দিই? এটা শিখাই নাই। নতুন ভলিউম কেমনে বের করতে হবে? নতুন ভলিউম হচ্ছে লাস্ট ক্লাসেই শিখাইছি, যে তুমি জানো যে প্রেসার যদি এত হয়, টেম্পারেচার এই ফর্মুলা দিয়ে বের করবা, যে তোমার হচ্ছে P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। তুমি এই যে দেখো, তুমি এই প্রেসার জানো, এসটিপি তে প্রেসার জানো, এসটিপি তে টেম্পারেচারও জানো, এসটিপি তে ভলিউমও জানো। এবার তুমি নতুন প্রেসার দাও, নতুন টেম্পারেচার দাও, নতুন ভলিউম V2 বের হয়ে যাবে। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? এই যে যারা এসএটিপি তে করতে চাইতেছো, এসটিপি তে তো পি জানো,
এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার। টেম্পারেচার জানো, প্রেসারও জানো, ভলিউমও জানো 22.4। এসএটিপি তে প্রেসার তুমি জানো, এসএটিপি তে টেম্পারেচার তুমি জানো, ভলিউম তো জানো না। ভলিউম এই যে বের করে ফেলো, V2 জানো না, বের করে ফেলো এই ফর্মুলা দিয়ে। বের করে আবার এখানে বসাও, দেখবা আর এর ভ্যালু এটাই আসতেছে। আর এর ভ্যালু চেঞ্জ হবে না, মনে রাখো আর এর ভ্যালু চেঞ্জ হবে না। ওকে, ক্লিয়ার? তাইলে হচ্ছে গিয়ে ভাইয়া দেখো আমরা আর এর দুইটা ভ্যালু পাইছি, আর এর দুইটা ভ্যালু পাইছি, ঠিক আছে? এখন আমি তোমাদের সাথে কয়েকটা কথা বলবো, খুব জরুরি কথা। এই কথাগুলা সারা জীবন, যতদিন পর্যন্ত না অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, যতদিন পর্যন্ত না তোমার অ্যাডমিশন টেস্ট শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত বেদ বাক্য হিসেবে মনে রাখবা। সারাক্ষণ যেন মাথার মধ্যে এটা থাকে, কানের মধ্যে টন টন করে বাজতে থাকে, মনে রাখবা। আর এর যখন তুমি এই ভ্যালু ইউজ করবা, তুমি কিছুক্ষণ পর এই ফর্মুলা দিয়ে ম্যাথ করবা, PV = nRT। আর এর দুইটা ভ্যালু তুমি জানো, একটা হচ্ছে 8.314 আর একটা হচ্ছে 0.0821। দুইটা ভ্যালু আছে। ওকে, এই দুইটা ভ্যালুতে আর এর কখন কোন ভ্যালুটা ইউজ করবা সেটা হচ্ছে তোমাদের সমস্যা হয়, অনেকেই ভুল করে। সেটা হচ্ছে আজকে তোমার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, দেখো বুঝো, আর এর এই ভ্যালুটা তুমি ইউজ করতে পারবা 0.0821 যখন যখন অন্য পেজে লিখি, যখন প্রেসার থাকবে তোমার অ্যাটমসফিয়ারে। প্রেসার কোন এককে থাকবে? প্রেসার থাকবে অ্যাটমসফিয়ারে, আর হচ্ছে গিয়ে তোমার ভলিউম থাকবে লিটারে। প্রেসার থাকবে অ্যাটমসফিয়ারে, ভলিউম থাকবে লিটারে। সেই সময় গিয়ে তুমি আর এর এই ভ্যালুটা ইউজ করবা। বুঝতে পারছি? মাথায় ঢুকছে? আর যখন প্রেসার থাকবে প্যাসকেলে আর ভলিউম থাকবে লিটারে, সরি লিটারে না, মিটার কিউবে, তখন তুমি আর এর এই ভ্যালুটা ইউজ করবা। এই ভ্যালুটা ইউজ করবা। কখন কোন ভ্যালু ইউজ করবা সেটা আর এর একক দিয়ে বুঝতে পারবা। এটার একক হচ্ছে লিটার, অ্যাটমসফিয়ার, পার মোল, পার কেলভিন। আর এটার একক হচ্ছে জুল, পার মোল, পার কেলভিন। বুঝছি? আর এর কখন কোন ভ্যালু ইউজ করবা সেটা তুমি ওদের একক দেখে বুঝতে পারবা। বাট কথা হচ্ছে ভাইয়া, লেটস সে কম্বিনেশন কি? প্রেসার অ্যাটমসফিয়ারে আর ভলিউম লিটারে, অথবা প্রেসার প্যাসকেলে, ভলিউম মিটার কিউবে। এখন ধরো, এখন এই কোয়েশ্চেন আমার ছিল যে ভাই, প্রেসার যদি অ্যাটমসফিয়ারে হয় আর ভলিউম যদি মিটার কিউবে হয়, মানে কোনো কম্বিনেশনই না, প্রেসার অ্যাটমসফিয়ারে আর ভলিউম মিটার কিউবে এই অবস্থায় আছে, তখন আমি কোনটা ইউজ করব? তখন যেটা করবা, বুঝে মনে রাখো, মাথায় রাখো, প্রেসার যদি অ্যাটমসফিয়ারে হয় আর ভলিউম যদি মিটার কিউবে হয়, তখন যেটা করবা, কিচ্ছু করবা না, এই দুইটার যে কোনো একটাকে চেঞ্জ করে ফেলবা। হয় প্রেসারকে প্যাসকেলে নিয়ে যাও, নিয়ে গিয়ে এই কম্বিনেশন বানায় ফেলো, অথবা ভলিউমকে মিটার কিউব থেকে লিটারে নিয়ে যাও, নিয়ে গিয়ে এই কম্বিনেশন বানায় ফেলো। এটা কি বুঝতে পারছো? এটা কি মাথায় ঢুকছে? সবাই কি বুঝছো? আমি আবার বলতেছি, দেখো আবার বলতেছি, শুনো, খুব মনোযোগ দিয়ে শুনো। যদি এরকম হয় যে প্রেসার আছে অ্যাটমসফিয়ারে আর ভলিউম আছে মিটার কিউবে, মানে আমার এই কম্বিনেশনও ফলো করতেছে না, এই কম্বিনেশনও ফলো করতেছে না, তখন তুমি কি করবা? কম্বিনেশন ফলো করানোর জন্য যে কোনো একটাকে চেঞ্জ করবা। হয় প্রেসারকে অ্যাটমসফিয়ার থেকে চেঞ্জ করে প্যাসকেলে বানায় ফেলো। প্রেসারকে যদি প্যাসকেল বানায় ফেলো, তাহলে তোমার প্যাসকেল আর মিটার কিউব কম্বিনেশন মিলে গেছে, তাহলে তুমি তখন এই ভ্যালু ইউজ করতে পারবা। অথবা ভলিউমকে মিটার কিউব থেকে লিটারে নিয়ে যাবা। লিটারে নিয়ে গেলে কি হবে? উপরে প্রেসার অ্যাটমসফিয়ারে আছে, প্রেসারে হাত দিবা না, ভলিউমকে মিটার কিউব থেকে লিটারে নিয়ে গেছো, তাহলে অ্যাটমসফিয়ার আর লিটারের কম্বিনেশনটা পেয়ে যাবা তুমি। মাথায় ঢুকছে? ক্লিয়ার? তাইলে হচ্ছে যখনই তোমার এই কম্বিনেশন ফলো করতেছে না, তখন যে কোনো একটাকে চেঞ্জ করবে। আবার বলতেছি, যে কোনো একটাকে চেঞ্জ করবি। আবার দিন করে দুইটারই চেঞ্জ করে ফেলাইস না, যে প্রেসারে হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেলে নিয়ে গেলি, ভলিউম রে হচ্ছে মিটার কিউব থেকে হচ্ছে গিয়ে ইয়াতে নিয়ে গেলি, লিটারে নিয়ে গেলি, তাইলেও কিন্তু আবার কোনো কম্বিনেশন হইলো না, যে প্রেসারে ভাই অ্যাটমসফিয়ার থেকে আমি প্যাসকেলে নিয়ে গেছি আর এটারে মিটার কিউব থেকে লিটারে নিয়ে গেছি, এটা কোন কম্বিনেশন? এই কম্বিনেশনও তো নাই।
এটাও করিস না, যে কোনো একটাকে চেঞ্জ করবি। ক্লিয়ার? আইদার প্রেসার অথবা ভলিউম, যদি এই কম্বিনেশন না মিলে। আর যদি মিলে তাহলে তো আলহামদুলিল্লাহ, শেষ। গট ইট? মাথায় ঢুকছে? ওকে, শেষ। আসো, সো এখান থেকে আমরা যেটা পাইছি, এখানে আমাদেরকে বলা হয়েছে যে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র থেকে গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণটি হইল। এটা কি তোমরা পারবা? এটা কি তোমাদের পারার কথা? এটা তোমাদের পারার কথা না, এটা আমি তোমাদেরকে দেখায় দিই। এই যে দেখো, এটা কই দেখায় দিব, এখানে দেখাই। দেখো, আমরা জানি পিভি ইকুয়ালস টু এনআরটি, এই ফর্মুলা আমরা জানি, রাইট? এই ফর্মুলা আমরা জানি। দেখো ভালোভাবে বুঝো, পিভি ইকুয়ালস টু এনআরটি, এই ফর্মুলা আমরা জানি। এখন এখান থেকে আমরা অনেক কিছু লিখতে পারি, বাট একটা জিনিস আগে লিখবো যে পিভি ইকুয়ালস টু এন মানে কি। এন মানে কি? এন কিভাবে বের করে? মূল সংখ্যা কিভাবে বের করে? মূল সংখ্যা বের করে হচ্ছে গিয়ে আমাদের গ্রাম এককে ভরকে, একটু ভালোভাবে দেখো, গ্রাম এককে ভরকে আমরা যদি আণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে আমরা মূল সংখ্যা পাই। এন এর জায়গায় W/M লিখতে পারি, এটা ছোটবেলা থেকে শিখে আসতেছো যে এন ইকুয়ালস টু W/M। গ্রাম এককে ভরকে আমরা মূল সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাই? তাইলে হচ্ছে আমরা এন এর ভ্যালু পাই বা মূল সংখ্যা পাই। সরি, গ্রাম এককে ভরকে আমরা যদি আণবিক ভর দিয়ে ভাগ করি, রাইট? আচ্ছা, আর ওই পাশে আছে হচ্ছে RT। ঠিক আছে, এতটুকু মাথায় ঢুকছে? আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে আমি সবগুলাকে ওই পাশে নিয়ে যাব, খালি W কে এই পাশে রাখবো। তাহলে দেখো এই পাশে থাকতেছে হচ্ছে W ইকুয়ালস টু আমার কি আছে এই পাশে, সবগুলাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হয়? PVM/RT, PVM/RT। W/A, এই যে W কে এক পাশে রেখে বাকি সবগুলাকে ওই পাশে নিয়ে গেছে, এম উপরে চলে গেছে, RT নিচে নেমে গেছে। এখন ভাইয়া দেখো, আমি যদি একটা কাজ করি, W এর নিচে যদি V কে নিয়ে আসি, বুঝো, এই V কে এখান থেকে যদি আমি W এর নিচে নিয়ে আসি তাহলে এই পাশে কি থাকে? PM/RT। কিন্তু এখানে দেখো জিনিসটা কি হয়ে গেছে, ভর, W হচ্ছে ভর আর V কি? আয়তন না? ভর বাই আয়তন হয়েছে না? সো ভর বাই আয়তন মানেই তো ডেনসিটি, মানে ঘনত্ব। তাহলে D ইকুয়ালস টু PM/RT। এটা বুঝছি? সবার মাথায় ঢুকছে? সবাই বুঝছি? হ্যাঁ, শাহরিন তাসফিয়া বলতেছে ভাই এসএটিপি তে আর এর আগের দুইটা মানি আসবে, আগের দুইটা আসবে, আমি জানি। সবার কি মাথায় কি ঢুকেছে বাচ্চারা? আগের কোন স্লাইড এটা? ডান, আগাই তাইলে, আগাই। আচ্ছা, এখানে কি জানি বলা হয়েছে, এখানে একটা প্রশ্ন দিচ্ছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 20 লিটার আয়তনে কত মোল CH4 গ্যাস আছে? ওকে, সো দেখো এখানে আমাকে কি কি দিয়ে দিছে, দেয়া আছে একদম ফালতু একটা ম্যাথ। দেয়া আছে কি দেয়া আছে? দেয়া আছে হচ্ছে না, হ্যাঁ, টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেসার 1 অ্যাটমসফিয়ার, তারপর কি আর কি টেম্পারেচার দেয়া আছে, প্রেসার দেয়া আছে, ভি দেয়া আছে হচ্ছে 20 লিটার,
আর হচ্ছে এখন আমাকে বের করতে বলছে হচ্ছে এন এর ভ্যালু, কত মোল গ্যাস আছে। আমরা জানি, কি জানি, PV ইকুয়ালস টু nRT, nRT, তাই না? এখন এখানে বলো তো বাচ্চারা, আর এর কোন ভ্যালু নিবা? আর এর ভ্যালু কত দিয়ে দিবা? হ্যাঁ, ঘনত্ব কেমিস্ট্রিতে আমরা ডি দিয়ে প্রকাশ করি। বলো কি হবে? হ্যাঁ, ভেরি গুড, 0.0821 নিবা, সাবাস। কেন? কারণ এখানে দেখো, পি আছে অ্যাটমসফিয়ারে, ভি আছে লিটারে। এই যে পি আছে অ্যাটমসফিয়ারে, ভি যদি লিটারে থাকে, তাহলে আমরা আর এর ভ্যালু নিব হচ্ছে 0.0821। তাহলে এখানে আসো, আমরা পি ভি এখন বসাই। পি হচ্ছে 1, ভি কত? ভি হচ্ছে 20, এন কত? এন জানি না। আর কত? আর হচ্ছে 0.0821। আর টি কত? টি হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 300 কেলভিন। তো এই ভ্যালুগুলো বসাও, বসায় তুমি এন এর ভ্যালু পেয়ে যাবা। এন এর ভ্যালু কত আসে? এন এর ভ্যালু আসে হচ্ছে 20 ডিভাইডেড বাই 300 ইন্টু 0.0821, 0.812। কে জানি আগেই বলছিল, হ্যাঁ 0.812 মোল হবে। এই তো শেষ, বুঝছি। ঠিক আছে, সহজ, একদম সহজ। এখানে বলা হয়েছে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কই গেল? হ্যাঁ, 0.987 অ্যাটমসফিয়ার চাপে 1 মিলিলিটার গ্যাসে কয়টা অণু থাকে? ওকে, দেখো সহজ প্রশ্ন। তাইলে হচ্ছে আমাকে টেম্পারেচার শুরুতে দিয়ে দিছে হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার মানে কি? এটার মানে হচ্ছে 303 কেলভিন। ওকে, আচ্ছা। এরপর চাপ, প্রেসার, প্রেসার কত? প্রেসার হচ্ছে 0.987 এটিএম। এরপর হচ্ছে গিয়ে তোমার ভলিউম কত? ভলিউম হচ্ছে 1 মিলিলিটার। 1 মিলিলিটার মানে 1 × 10⁻³ লিটার। আমার হচ্ছে অ্যাটমসফিয়ার আর লিটারে আছে। তাইলে এখন এখান থেকে আমি কিসে পাবো? আর কিসে নিব? আর নিব হচ্ছে 0.0821 নিব, তাই না? মোল পার মোল, না সরি, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ঠিক আছে, এখন এখানে ভ্যালুগুলো বসাও। ভ্যালুগুলো বসাইলে কি পাবা? পিভি ইকুয়ালস টু এনআরটি, রাইট? ভ্যালুগুলো যদি তুমি বসাও, পিভি ইকুয়ালস টু এনআরটি, তাহলে কি হয়? পি কত ভাইয়া? পি হচ্ছে গিয়ে আমাদের পি 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 হচ্ছে 0.987। ভি কত? 1 × 10⁻³ তারপর এন কত? কি চাইছে আমার কাছে? কয়টা অণু থাকে, কয়টা অণু থাকে যদি আমার কাছে চায়, ফার্স্টে হচ্ছে আমি এন এর ভ্যালু বের করব। ফার্স্টে হচ্ছে আমি এন এর ভ্যালু বের করব, কারণ আমি জানি 1 মোলে অণু থাকে কয়টা সেটা আমি জানি। সো এই কয়টা মোলে অণু থাকে কয়টা সেটা আমি বের করতে পারবো। স্যার পি অ্যাটমসফিয়ার, আচ্ছা দেখি ওইরকম ম্যাথ পাই নাকি। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে আমি জানি না, আর এর ভ্যালু হচ্ছে 0.0821। আর হচ্ছে টি কত? টি হচ্ছে 303। এখান থেকে হিসাব নিকাশ করলে তুমি এন এর একটা ভ্যালু পাবা। এন এর ভ্যালু বসাও, কত আসে? এন এর ভ্যালু আসে 0.987 ইন্টু 3 ইকুয়ালস টু এক্স ইন্টু 0.0821 ইন্টু 303।
এই কি ফালতু ক্যালকুলেটর, ধ্যাত এই ক্যালকুলেটর চাপাচ্ছে তো মুখে মুখে করাই ভালো। 0.0821 ইন্টু 303, বাজে ক্যালকুলেটর, বাকওয়াস। 3.97 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মোল। এখন বাচ্চারা একটু ভালোভাবে দেখো। প্রান্ত শেখ, তুমি কোথা থেকে আসছো? প্রান্ত তুমি ছিলা কই? হে ঘ্যানা পেঁচাল পারছি আমি 10 মিনিট ধরে, আর এর ভ্যালু কখন কই থেকে আসবে? প্রান্ত তুমি মনে হয় শুরু থেকে ক্লাসে ছিলা না, তুমি ক্লাসটা আরেকবার দেখে নিও। হ্যাঁ, বারবার লিখো না, একটু পর পচানো শুরু করবো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, যে এন এর ভ্যালু আমার কত আসছে 3.97 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মোল। আচ্ছা, এটা আরেকবার শুরু থেকে বলি। এখানে দেখো এখানে কি কি দেয়া আছে এটা তো বুঝছি। এখন এখানে আমি যেটা বুঝলাম যে প্রেসার দেয়া আছে অ্যাটমসফিয়ারে, ভলিউম দেয়া আছে লিটারে, এন্ড আমরা এখানে দেখছি আমাদের যে এই যে কম্বিনেশনটা, প্রেসার যদি অ্যাটমসফিয়ারে, ভলিউম যদি লিটারে থাকে, তখন আর এর ভ্যালু হবে 0.0821। সো আমার এটাই দেয়া আছে, প্রেসার অ্যাটমসফিয়ারে আর ভলিউম হচ্ছে লিটারে দেয়া আছে, তাহলে আর এর ভ্যালু কত হবে 0.0821। এতটুকু পর্যন্ত আমরা বুঝছি। এখন ভাই এখানে বাইর করবোটা কি? এখানে বাইর করতে বলছে অণুর সংখ্যা, কয়টা অণু আছে। তো কয়টা অণু আছে এটা আমরা কিভাবে বের করব? আমরা যদি মোল সংখ্যা বের করতে পারি, আমরা জানি এক মোলে অণু থাকে কয়টা, আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক। এক মোলে অণু থাকে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণু থাকে, রাইট? তাহলে এখন যদি আমি এখানে মোল সংখ্যা বের করতে পারি, তাহলে এতগুলা মোলে অণু থাকবে কয়টা, এটা আমরা ইজিলি বের করতে পারবো, রাইট? এটা কি বুঝতে পারছি? মিলিলিটার থেকে লিটারের ব্যাপারটা বুঝি না, এটা খুবই খারাপ না বুঝা হয়েছে। আকরাম, তুমি অনেক কিছু না বুঝতে পারো, না বুঝার অনেক কিছু আছে, কিন্তু এই জিনিসটা না বুঝা খুবই খারাপ হয়েছে। কারণ এখন আমি তোমাকে বলবো, তুমি তোমার পিএসসি, জেএসসি, এসএসসি সব সার্টিফিকেট জমা দিয়ে ক্লাস 2 থেকে ভর্তি হওয়ার জন্য মিলিলিটার থেকে যদি তুই লিটারে যাইতে না পারোস, তাহলে আমি এখন কি বলবো, কি বুঝাচ্ছি, কারে পড়াইতেছি, কাদেরকে পড়াইতেছি? এটা তো তোরা কেন কলেজে পড়াশোনা করতেছস বল? মিলিলিটার থেকে কেন লিটারে যেতে পারতেছস না? মিলিলিটার, 1 মিলিলিটার, 1 লিটার মানে 1000 মিলিলিটার। মিলি মানে 10 টু দি পাওয়ার -3 না, রাইট? সো মিলিলিটার থেকে লিটারে এমনিই যেতে হয়, যত মিলিলিটার আছে 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দিলে লিটারে যাওয়া যায়। মিলিমিটার থেকে মিটারে এমনিই যেতে হয়। ওকে, আচ্ছা, এখন আমি পাইছি যে n ইকুয়ালস টু হচ্ছে কিছু একটা পাইছি, n এর ভ্যালু আমি পাইছি। এখন আমি জানি যে এক মোলে অণু থাকে কয়টা, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এতগুলা এখন ঐকিক নিয়মে করতে পারো। এখন তোমরা ঐকিক নিয়মে করে ফেলতে পারো যে কি, এক মোলে অণু থাকে এক মোলে অণু থাকে কয়টা, এক মোলে অণু থাকে হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক। তাহলে এখানে কতগুলা মোল আছে? এখানে মোল আছে হচ্ছে 3.97 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মোল এ অণু থাকে। অণু থাকে কয়টা? কয়টা অণু থাকবে? কয়টা অণু থাকবে বলো? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 3.97 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এখন আমি যদি এটা হিসাব করি, 4 6 24, রাইট? হ্যাঁ, আমি এটা দিয়ে দিই 2.4, এটার কাছাকাছি কিছু একটা আসবে। 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -19, এরকম কিছু। সরি 10 টু দি পাওয়ার -19 না, শুধু 19, এরকম কিছু। 10 টু দি পাওয়ার কত, 19, হ্যাঁ 2.39, ওই তো 4। আরে সেই সিয়াম, সাবাস। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, বড় করে লিখবো, সরি। ওকে, আগাই। এর পরের ম্যাথে কি বলছে দেখো, এটা একটা ভালো প্রশ্ন দিছে।
এটা একটা খুবই ভালো প্রশ্ন হয়েছে, আমার অনেকই পছন্দ হয়েছে। ঠিক আছে, এবার আসো আমার পছন্দের এই প্রশ্নটা আমরা একটু সলভ করি। এক মিনিট দেখি এখানে কি বলছে। এখানে বলছে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, হ্যাঁ হবে হবে হবে, তৌসি সাহা হবে। ওকে আগাই। তো দেখো এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এখানে কি কি দিছে দেখো একটু ভালোভাবে দেখো। এখানে টেম্পারেচার দিয়ে দিছে। আগে আমি তোমাকে একটা জিনিসগুলো, আগে ফর্মুলাটা একটু অন্যভাবে দেখাই। আমরা এই ফর্মুলাটা পড়ছি এভাবে, রাইট? পিভি ইকুয়ালস টু এনআরটি, তাই না? এখন আমি তোমাদেরকে একটা জিনিস বলছি যে এই যে পিভি ইকুয়ালস টু এন কে এভাবে লেখা যায়, এন কে লেখা যায় এভাবে ডাব্লিউ বাই এম আর টি, এভাবেও লেখা যায়, যায় না? এটা কি বুঝছো? ডাব্লিউ বাই এম এভাবেও লেখা যায়, এটা কি বুঝছি? ক্লিয়ার? তাইলে হচ্ছে এখানে দেখো তোমাকে কি কি দেয়া আছে। এখানে তোমার কি প্রেসার দেয়া আছে? প্রেসার দেয়া আছে, এই যে কই গেল, এই যে 740 মিলিমিটার পারদ চাপ, প্রেসার দেয়া আছে। এরপর কি দেয়া আছে? ভলিউম দেয়া আছে, ভলিউমও দেয়া আছে, দেখো 400 ml ভলিউম দেয়া আছে। গট ইট? তারপর হচ্ছে গিয়ে এই যে ভর দেয়া আছে, ডাব্লিউ দেয়া আছে। তারপর হচ্ছে আর তো তোমরা বের করবা, আর টি দেয়া আছে, যে টেম্পারেচার দেয়া আছে। তাহলে তোমার হচ্ছে এম বের করতে হবে। বুঝতে পারছি? এখানে সবই দেয়া আছে, জাস্ট তোমার এম বের করতে হবে। আসো আমরা করি। সো ফার্স্টে দেখি কি দেয়া আছে। দেখো যে একজন বলছিল যে ভাই একটা মিটার কিউব আর একটা ওই যে এটা কম্বিনেশন ফলো করতেছে না, সেরকম একটা দেখা নেই। যে দেখো এখানে দিয়ে দিছে, এখানে মিটার কিউবেও দেয় নাই, এখানে প্রেসার দিয়ে দিছে একদম মিলিমিটার এইচ জিতে। সো তোমার এটা কনভার্ট করতে হবে, কিসে কনভার্ট করব পরে দেখতেছি। প্রেসার দিয়ে দিছে হচ্ছে 740 mmHg, এটাকে কিসে কনভার্ট করব পরে দেখতেছি। ভি দেয়া আছে, ভলিউম দেয়া আছে 400 ml, তাহলে এমএল কে আমরা নিয়ে যেতে পারি হচ্ছে কিসে, লিটারে। 1000 দিয়ে ভাগ করো, মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করলে লিটার পাওয়া যায়, তাহলে আমি পাই হচ্ছে 0.4 লিটার। তাহলে এটা আমি লিটারে পাইছি। ভলিউম আমি কিসে পাইছি? ভলিউম আমি পাইছি লিটারে। তাহলে প্রেসার আমি কিসে নিব? প্রেসার আমি অ্যাটমসফিয়ারে নেই, তাহলে অ্যাটমসফিয়ার আর লিটারের কম্বিনেশনটা মানবে। তাহলে এখন আমরা জানি যে হচ্ছে গিয়ে তোমার 1 অ্যাটমসফিয়ার বা 760 মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তাহলে 740 মানে কত? ঐকিক নিয়মে করো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ ঠিক আছে, 760 মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে 740 মানে কত? ঐকিক নিয়মে করো, হবে হচ্ছে 740 বাই 760। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে 740 বাই 760 এটিএম। তাহলে কত আসে? তাহলে আসে হচ্ছে গিয়ে তোমার 0.97, 0.97 এটিএম। বুঝছি বাচ্চারা? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে প্রেসার পাইলাম, ভলিউম পাইলাম। এবার দেখো ডাব্লিউ দেয়া আছে, ডাব্লিউ দেয়া আছে কত? 0.842। তারপর হচ্ছে আর কি দেয়া আছে? আর হচ্ছে গিয়ে আর আর হচ্ছে তাহলে কি নিবা বলো? লিটার, অ্যাটমসফিয়ার আর লিটারে আছে, তাহলে 0.0821। আর হচ্ছে আর কি লাগে? টেম্পারেচার, টেম্পারেচার দেয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 293 কেলভিন। এই তো, সেই সবই দেয়া আছে। এখন ম্যাথ করো, সবগুলা বসাও, সবগুলা ভ্যালু বসাও, পেয়ে যাবা, শেষ। কারো কোনো কনফিউশন আছে? সবাই বুঝছি বাচ্চারা?
ক্লিয়ার? সাবাস সাবাস। আসো দেখি কত আসে, ভ্যালু বসাও। ও মা, এখানে 53 আসছে কেন? তোমাদের 52 আসছে, এখানে 53 আসছে কেন? এ কেমন কথা? এখানে 53 আসবে কেন? কেন জানি না, যাই হোক হিসাব করে দেখো। আল্লাহ জানে কেন 53 আসছে। আরেকজনের তো 51 আসছে। ঠিক আছে, যার যেটা আসছে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। আমার কোনো অবজেকশন নাই তোমাদেরকে নিয়ে। আসে, এবার আমি তোমাদেরকে একটা ম্যাথ দিই। 1 মিনিট দাঁড়া, আমি খুঁজে বাই করি। এবার আমি দিব একটা কঠিন একটা ম্যাথ। আল্লাহ প্লিজ, আমি কঠিন ম্যাথটা যেন এখনই পেয়ে যাই আমার হাতের মুঠোয়। আজান দিচ্ছে, 2 মিনিট ব্রেক। 2 মিনিট ব্রেক। হ্যালো, ইয়াল্লাহ, কি জানি ভাঙ্গে ফেললাম। আল্লাহ, সি সি সি। ঠিক আছে, আসো আগাই। এভরিওয়ান, তোমরা কি কেউ অফলাইনেও প্রাইভেট? ভাই তোরা এত সময় পাস? তোরা অফলাইনে পড়োস, তোরা অনলাইনে পড়োস, তোরা কলেজেও পড়োস, তোরা সব জায়গায় পড়োস, তোরা এত সময় কই পাস? বাপ রে বাপ। আচ্ছা যাই হোক, এবার আমি দিব একটা ম্যাথ। ম্যাথটা ম্যাথটা প্রচুর 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 কঠিন। ম্যাথে বলা হয়েছে
ম্যাচটা কই গেল? ওকে, এখানে বলা হয়েছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লেখো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি পাত্রে উত্তপ্ত করা হলো। এতে করে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস বের হয়ে গেল। তোমার এখন বের করতে হবে ফলে চাপ অপরিবর্তিত ছিল। অপরিবর্তিত ছিল বের হয়ে যাওয়া অক্সিজেন গ্যাসের ভর কত? তুলো, প্রশ্নটা তুলো, বাকিটা পরে বলতেছি। ডান হয়েছে? এটা আমি তোমাদেরকে বুঝাই দিব একটু করে, বাকিটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, সেই হচ্ছে কি আমার প্রশ্ন। ওকে, তো এখন দেখো এটা ঘটনাটা কি। এটা হচ্ছে কি, দেখো তোমার আগে হচ্ছে পাত্রটা ছিল, এটা হচ্ছে পাত্র। ওকে, তো এই পাত্রে আমার হচ্ছে গিয়ে শুরুতে কি ছিল? শুরুতে হচ্ছে গিয়ে অক্সিজেন গ্যাস ছিল। কতটুকু উত্তপ্ত করা হয়েছে কি দেয়া আছে? হ্যাঁ, 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। হ্যাঁ, তাপমাত্রাটা লিখে নাও। সরি, আমি শুরুতে লিখতে ভুলে গেছি। এত তাপমাত্রায় উত্তপ্ত করা হলো, এটা একটু লিখে নাও। এখন একটু দেখো এখানে ঘটনা কিভাবে চেঞ্জ হবে তাতে করে। সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে একটা পাত্র, এই পাত্র ছিল শুরুতে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কত তাপমাত্রা? 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এরপর হচ্ছে গিয়ে কি করা হয়েছে, এই পাত্রকে নিয়ে যাওয়া হয়েছে গিয়ে তোমার সেম পাত্রকে বেসিক্যালি এই পাত্রটাকে হচ্ছে গিয়ে তোমার কি করা হয়েছে, গরম করা হয়েছে, তাতে করে একে নিয়ে যাওয়া হয়েছে হচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। বুঝতে পারছি?
তাতে করে কি হয়েছে, আমার শুরুতে দেখো এখানে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস ছিল, এখানে অক্সিজেন গ্যাস ছিল কতটুকু, এখানে ধরো অক্সিজেন গ্যাস শুরুতে ছিল W1 পরিমাণ, সেটা হচ্ছে 18.75 গ্রাম। 18.75 গ্রাম অক্সিজেন গ্যাস ছিল, এতটুকু বুঝতে পারছি, এতটুকু মাথায় ঢুকছে? আচ্ছা, আর এখানে এখন আমার যে অক্সিজেন গ্যাস বের হয়ে গেল, দেখো কি করা হয়েছে, আমার হচ্ছে গিয়ে প্রথমে 27°C তাপমাত্রায় তাপ দেওয়া হয়েছে, 32°C তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়েছে, তাতে করে আমার কিছু অক্সিজেন গ্যাস বের হয়ে গেছে। এখন কতটুকু অবশিষ্ট আছে, কতটুকু বের হয়ে গেছে সেটাও আমি জানি না, কতটুকু অবশিষ্ট আছে সেটাও আমি জানি না। ঠিক আছে, কতটুকু বের হয়ে গেছে আমি আবার বলতেছি, কতটুকু বের হয়ে গেছে সেটাও আমি জানি না। না, চাপ দিয়ে দিব না, চাপ দেয়া নাই। হ্যাঁ আরে ভাইয়া, চাপ দিয়ে দিব না। তো কতটুকু বের হয়ে গেছে সেটাও আমি জানি না, কতটুকু অবশিষ্ট আছে সেটাও আমি জানি না। এটা কি মাথায় ঢুকছে? তাইলে এখন আমি ধরে নিলাম অবশিষ্ট আছে হচ্ছে x গ্রাম। ওকে, ঠিক আছে। এখন ভাইয়া একটু এই পাত্রের জন্য দেখো, এটা ধরো 1 নাম্বার পাত্র, তাই এই পাত্রে সবকিছুই আমি 1 ধরে নিব, সবকিছুই 1 নাম্বার। তাহলে এটা কি হবে, এটার ফর্মুলা কেমন হবে, P1 V1 N1 R T1। এটা কি বুঝছো? আর তো সবার জন্যই সেম, আর নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তাহলে কি হয়েছে যে P1 V1 N1 R T1। গট ইট? ক্লিয়ার? তাহলে P1 V1, P1 মানে এর চাপ, V1 মানে এর আয়তন, আর N1 মানে এর মোল সংখ্যা, R1 R মানে তো কনস্ট্যান্ট, আর T1 মানে এর তাপমাত্রা। এখান থেকে আমি এভাবেও লিখতে পারি যে P1 V1 W বাই N, N মানে কি, W বাই M, W1 বাই M, M কি অক্সিজেন গ্যাস, যেহেতু অক্সিজেন গ্যাস। আচ্ছা আপাতত এটা লাগবে না, আপাতত N1 দিয়ে রাখি, N1 R1 T1। আচ্ছা, এটা হচ্ছে প্রথম পাত্রের জন্য, এতটুকু রেখে দাও। আর দ্বিতীয় পাত্রের জন্য কি হবে, দ্বিতীয় পাত্রের জন্য হবে P2 V2 N2 R T2। এটা হচ্ছে দ্বিতীয় পাত্রের জন্য। এখন একটা মজার জিনিস দেখো, সেটা হচ্ছে ভাইয়া পাত্র তো সেম, পাত্র সেম না, তাহলে এই পাত্রের আয়তন এই পাত্রের আয়তনও সেম হবে না। তার মানে বাচ্চারা দেখো, এই V1 আর V2 সমান, V1 আর V2 সমান, এটা কি বুঝতে পারছি? এই পাত্রের আয়তন এই পাত্রের আয়তন তো সমান, তার মানে V1 আর V2 সমান, রাইট? আবার বলা হয়েছে যে বের হয়ে গেল, ফলে চাপ অপরিবর্তিত ছিল। তার মানে কি, তার মানে P1 যা ছিল P2 তো তাই, চাপও চেঞ্জ হয় নাই, চাপও চেঞ্জ হয় নাই। তার মানে এখান থেকে লেখা যায় যে P1 সমান P2 আর V1 সমান V2, দ্যাট মিন্স P1 V1 সমান P2 V2, দ্যাট মিন্স P1 V1 মানে কি ছিল, N1 R1 T1, N1 R T1 equals to N2 R T2, এই দুটাও সমান। এটা কি মাথায় ঢুকছে? সবাই কি বুঝছো? ক্লিয়ার? মাথায় কি ঢুকছে ঘটনা কি হয়েছে, যে দুই পাত্রের আয়তন সমান, তার মানে ভি সমান, দুই পাত্রের চাপও সমান, তার মানে পিও সমান, তাহলে P1 V1 আর P2 V2 সমান, তাহলে P1 V1 এর এই পাশে যেটা আছে N1 R1 T1, আর এটা P2 V2 এর এই পাশে যেটা আছে N2 R2 T2, এই দুইটাও সমান হবে। গট ইট? আবার দেখো এখানে তো আর আর দুইটাই আর 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 তো দুই পাশে আছে, আর আরও কাটা, তাহলে বেসিক্যালি এখানে থাকতেছে N1 T1 ইকুয়ালস টু N2 T2, এতটুকু থেকে যাচ্ছে। এটা দিয়ে ম্যাথ করতে পারবা না এখন, n এর জায়গায় n n নেই যে, তার মানে তুমি কি পাইলা, N1 T1 ইকুয়ালস টু N2 T2, T1 আর T2 তো জানোই, আর n এর জায়গায় কি লিখতে পারো, W1 বাই M, M মানে কি অক্সিজেনের আণবিক ভর, T1 ইকুয়ালস টু W2 বাই M, অক্সিজেনের আণবিক ভর T2, M ও সমান, M ও কাটা, তাহলে থাকতেছে হচ্ছে W1 T1 ইকুয়ালস টু W2 T2। এতটুকু বাকি আছে, এখন W1 আর W2 বাই করে, W1 জানো, T1 জানো, T2 জানো, W2 বের করে ফেলো, শেষ। হ্যাঁ হইছে, ইসরা গ্রামী, সাবাস, বুঝছি, ক্লিয়ার? W2 বের করলে হবে না, কিন্তু W2 বের করছো মানে এখানে কতটুকু অবশিষ্ট আছে সেটা বের করছো, আমি জানতে চাইছি কতটুকু বের হয়ে গেছে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের হোমওয়ার্ক, আশা করি বুঝতে পারছো, আশা করি সবাই পারবা, একটু চেষ্টা করলেই পারবা। এই পর্যন্ত আশা তো বুঝতে পারছো, এই পর্যন্ত কিভাবে আসছি,
বাকিটা তোমরা সবাই পারবা। হ্যাঁ, এটা অনেকই সহজ ম্যাথ। এমনি একটু শুরুতে হাইপ আপ করছি, অনেক কঠিন অনেক কঠিন। সহজ ম্যাথ, ঠিক আছে, ক্লিয়ার? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? 0.307 এরকমই কিছু একটা হবে, 0.3 এর কাছাকাছি কোনো একটা ভ্যালু হবে। ওকে, সবাই বুঝছি? আশা করি সবাই বুঝছো। আজকে ক্লাস এই পর্যন্তই, তোমাদেরকে অনেক কিছু পড়াইলাম, অনেক কিছু শিখাইলাম। এন্ড এখান থেকে অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছে, এই চ্যাপ্টারের জার্নি অ্যাকচুয়ালি শুরু হয়েছে। এই জায়গাগুলো থেকে অনেক প্রশ্ন আসে। এগুলা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সূত্র, হ্যান ত্যান ভুগি চুগি কত কি পড়ছি দেখি, বাপরে বাপ অনেক কিছু করে ফেলছি আজকে, অনেক কিছু পড়ছি। তো আজকে এই পর্যন্তই থাক গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। হ্যাঁ, এটা সহজ ম্যাথ, এটা সহজ ম্যাথ ছিল, এমনি হুদাই প্যারা দিছি। আচ্ছা, নাইমা বলতেছে আবার বলেন, কি বলবো নাইমা, একটু আরেকবার দেখে নিও, বুঝে যাবা, বিশ্বাস করো, বিশ্বাস করো। টি এর মান তো দেয়া আছে, এই গাধা, এই গাধা, টি এর মান তো দেয়া আছে, দেখ এই যে টি, দুইটা টি দেয়া আছে, একটা 27 আর একটা হচ্ছে এই যে 32 দেয়া আছে না, দুইটা টি এর মান। আচ্ছা, আমি আরেকবার বলি, দেখো এই পাত্রের প্রেসার সেম থাকবে, বলেই দিছে প্রেসার সেম থাকবে, দুই পাত্রের আয়তনও সেম। এখন হচ্ছে গিয়ে প্রেসার সেম, আয়তন সেম, তাহলে P1 V1 P2 V2 সেম। তাহলে আমি লিখতে পারি N1 R1 T1 আর হচ্ছে N2 R T2, আর কাটা N1 T1 ইকুয়ালস N2 T2, N1 T1 N2 T2 মানেই হচ্ছে W1/M, এটা N2 মানে হচ্ছে W2/M, M ও কাটা, তাহলে আলটিমেটলি থাকতেছে W1 T1 ইকুয়ালস W2 T2। দ্যাটস ইট, শেষ। আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল না, তোমাদের সাথে আবার কবে দেখা হবে জানি না, তোমাদের সাথে আবার দেখা হবে জানি না কবে দেখা হবে। না না, আদিত্য কল দিছিল, হ্যাঁ বলে ভাইয়া ভাবি কল দিছিল নাকি, আদিত্য কল দিছিল, আদিত্যরও ক্লাস শেষ, একসাথে যাবো তাই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক তাইলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও, আর পড়াশোনা করতে থেকে। আমার মুখের ভিতরে কোথায় জানি একটা ঘা হয়েছে, সেই ঘা নিয়ে তোদেরকে পড়াইছি, অনেক কষ্ট করে পড়াইছি, আমাকে আমার ভুল ত্রুটি হয়ে থাকলে, খারাপ পড়ায় থাকলে মাফ করে দিস, ঠিক আছে? আদিত্য, আদিত্য, আদিত্যকে চিনো? তোমাদের ম্যাথ পড়ায়, বলে কে কল দিল। তো আবার দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। কবে দেখা হচ্ছে? আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার, রাইট? আচ্ছা, বুধবার দেখা হচ্ছে। তো সেই পর্যন্ত ভালো থেকো গাইজ, আল্লাহ হাফেজ।